সরকারের অনুমতি সাপেক্ষে গত রবিবার থেকে ছোট ছোট মার্কেট ও বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের দোকান খুললেও করোনার কারণে নানা শঙ্কায় চালু হয়নি ঢাকা সহ সারা দেশের অধিকাংশ বড় শপিং মলগুলো। বিক্রেতারা বলছেন, দোকান খোলার মাত্র দুদিন আগে ডিএমপির নির্দেশনা পাওয়ায় বিধি অনুযায়ী সব ব্যবস্থা এখনো করতে পারেননি তারা। কোনো দোকান বা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি না মানলে তাৎক্ষণিকভাবে সেই দোকান কিংবা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেও পরিস্থিতি দেখে ৩-৪ দিন পর আরও দোকানপাট চালুর কথা ভাবছেন ব্যবসায়ী নেতারা। এদিকে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ সহ শিল্প এলাকাগুলোতে পোশাক শ্রমিকদের করোনা আক্রান্ত হওয়ার খবরের মধ্যেই বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন এসব অঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত ৫,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে ঋণ নিয়ে শ্রমিকদের বেতন দিতে শুরু করেছে নিয়মিত বেতন ভাতা পরিশোধ করা এবং উৎপাদনের ন্যূনতম ৮০% রপ্তানি করা প্রতিষ্ঠানগুলো। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে অতিথি হিসেবে আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আছেন বিজিএমই এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের প্রধান ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিদওয়ানুর রহমান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি তৌফিক এহসান। স্বাগত আপনাদের চারজনকেই আজকের রাজকাহনে। আজকের রাজকাহনের শিরোনাম ঠিক করেছি, ঝুঁকি কমলো জীবিকার, বাড়লো জীবনের। জীবিকার তাগিদেই সব সচল করা হচ্ছে, কিন্তু তাতে জীবনের ঝুঁকি আসলে কোন পর্যায়ে যাচ্ছে এই চিন্তা করেই শিরোনামটি করা। আমি জনাব তৌফিক এহসান, আপনার কাছ থেকেই শুরুতে এটি জানতে চাইব যে যেটি আমরা দেখছি গতকাল থেকে শপিং মলগুলো খোলা, দোকানপাট তো খোলা আছেই, সেখানে আমাদের গণমাধ্যমে যে চিত্র উঠে আসছে আমরা দেখছি স্বাস্থ্যবিধি অনেক ক্ষেত্রে তোয়াক্কাই করা হচ্ছে না, মানে করোনা চলছে এই বিষয়টা যেন অনেকের মাথায় নেই, এরকম একটা অবস্থা। আপনাদের একটা মনিটরিং আছে কিনা, আপনাদের কি পর্যবেক্ষণ? আমাদের স্বাস্থ্য বিধিমালা মেনে এবং আইন শৃঙ্খলা বাহিনীর দেওয়া দিক নির্দেশনা মেনে আমরা প্রতিটি মার্কেটে স্টারিং কমিটি গঠন করার সিদ্ধান্ত দিয়েছি এবং যে সমস্ত মার্কেট বন্ধ রয়েছে তা বাকি রেখে বড় পরিসরে রোড সাইড এবং ঢাকা মহানগরের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালা মেনে মার্কেট খুলেছে এবং যেখানে যেখানে স্বাস্থ্য অধিদপ্তরের এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ম কানুন না মেনে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছিল, আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো বন্ধ করে দিয়েছে এবং বলেছে এই বিধিমালাগুলো তৈরি করে নিয়ে আপনারা আসুন। তার মধ্যে রয়েছে টানেল জীবাণু মুক্ত স্প্রে মেশিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এগুলো স্থাপন করেছেন সারিবদ্ধভাবে সবাই ভিতরে প্রবেশ করছেন। যেখানে 20টি চেয়ার আছে সেখানে 10টি চেয়ার বসানোর ব্যবস্থা নিয়েছে, যেখানে 10টি সেলসম্যান আছে সেখানে 4 থেকে 5টি সেলসম্যান 2 শিফটে বিভক্ত করতে বলা হয়েছে, কিন্তু কাউকে ছাঁটাই করতে বলা হয়নি। আমরা লক্ষ্য করে দেখেছি এই মুহূর্তে যদি দোকানপাট না খোলার নির্দেশ না দেওয়া হতো, ঈদের পরে হয়তো দুইটা ভয়াবহ জিনিস রূপ ধারণ করত। এই কর্মচারীরা বেতন ভাতার দাবিতে রাজপথে নেমে পড়তো, দ্বিতীয়ত মালিকরা কর্মচারী ছাঁটাই করতে বাধ্য হতো। সব দিক বিবেচনা করে সরকার ক্ষুদ্র পরিসরে রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠান করার সুযোগ করে দিয়েছে। জি জনাব তৌফিক এহসান, সেটি তো আমরা দেখছি ক্ষুদ্র পরিসরে অনুমতি দিয়েছে এবং আপনারা সচল করেছেন, কিন্তু আমি যেটা প্রশ্ন করছিলাম যে আসলে কতটা মানা হচ্ছে। আপনি বলছিলেন কমিটি করা হয়েছে সেটি বিবেচনায়, সেটি আসলে আপনারা কতদিনের মধ্যে এই কাজটি করবেন? কারণ আমাদের প্রতিবেদনগুলো যদি আপনারা দেখেন, আপনাদেরও বিশ্লেষণ নিশ্চয়ই আছে, সেখানে আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সবার আগে আমাকে দেশকে সুরক্ষিত করবার লক্ষ্যে আমরা সর্বপ্রথম বলেছি, আমি এবং আমার সাথে যারা ব্যবসায়ী আছেন ক্রেতাদেরকে সুস্থ রাখার লক্ষ্যে, আমি নিজে সুস্থ রাখার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মানা একদম বাধ্যতামূলক। যদি কেউ কোথায় স্বাস্থ্যবিধি মানার বাইরে থেকে পথ চলার অনুসরণ করে, তাৎক্ষণিকভাবে আমরা নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষাকারীর সহযোগিতা নেব এবং জি জনাব তৌফিক এহসান, আপনারা নিয়েছেন কি? আপনি বলছেন তাৎক্ষণিকভাবে নেবেন, আপনারা কি নিয়েছেন? কারণ একদিনে যে সেটি হয়নি, মানে একদিন হলো গতকাল খুলেছে, একদিনের মধ্যে আমরা তো দেখলাম, আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন, এমনকি সরকারের মন্ত্রী, সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও বলছেন যে একদিনে কোন রকম স্বাস্থ্যবিধি বা দূরত্ব মানা হয়নি।
আজকে বেশ কিছু জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন এবং তাদেরকে বলেছেন আপনারা এই বিধিমালাগুলো সম্পূর্ণ করে আগামী থেকে যেদিন থেকে পরিপূর্ণতা লাভ করবেন তারপরে এসে প্রতিষ্ঠান করবেন। তারপরে তারা দোকানপাট বন্ধ করে চলে গিয়েছে এবং এরকম কয়টি জনাব তৌফিক এহসান, এরকম কয়টি আছে শপিং মল বা দোকানপাটের পরিকল্পনা হাতে নিয়েছে? ইতিমধ্যে বাংলাদেশ কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান বাংলাদেশের লার্জেস্ট আইটি মার্কেট, সেই মার্কেটে ভিতরে প্রবেশ মুখে আমরা লক্ষ্য করে দেখেছি এখানে এলইডি জীবাণুমুক্ত যে মেশিনটি রয়েছেন এলপিআরসি, এটা অত্যাধুনিক একসাথে 12টি রোগ নির্ণয় করতে পারে এবং সিসি ক্যামেরা নির্ধারিত সর্বপ্রযুক্তি মানে সর্বাধিক আধুনিক প্রযুক্তি সেখানে স্থাপন করেছেন এবং স্পেস সিস্টেম এবং জীবাণুমুক্ত বক্স রয়েছে। জি জনাব তৌফিক এহসান, সেটি প্রশ্ন করছিলাম যে যারা করেনি তাদের জন্য, যারা করেছে তারা তো চলছে। যেমন আমি একটি বলি, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সেখানে একদমই স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নেই। আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো যে এই অবস্থা আপনারা বিবেচনায় ভবিষ্যতে দোকানপাট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য কিরকম ভাবছেন সেটি নিশ্চয়ই আপনি বলবেন। আমি জনাব আনোয়ারুল আলম পারভেজ, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে গার্মেন্টস সেক্টরের বিষয়টা নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো যে আমরা শুরু থেকেই দেখছি গার্মেন্টস খোলার বিষয়ে একটা সমন্বয়হীনতা, পরিকল্পনাহীনতা বা সিদ্ধান্তহীনতা রয়েই যাচ্ছে, যেটি আমার অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি এবং বিজিএমই এর সাবেক সভাপতি দুজনই আমার অনুষ্ঠানে স্বীকার করেছেন এবং বলেছেন তারা এই বিষয়টি। এখন আসলে কোন অবস্থার মধ্যে আছে স্বাস্থ্যবিধি মানার জায়গাটায়? ধন্যবাদ। আপনারা তো কে কি বলেছে তার থেকে ইম্পর্টেন্ট হলো যখন ফ্যাক্টরিগুলি খোলা হলো তখন আমরা কিভাবে কি ধরনের পদক্ষেপগুলি নিয়ে আমরা ফ্যাক্টরিগুলি চালু করলাম। আমরা যদি খেয়াল করেন এবং বিজিএমএ কিন্তু কন্টিনিউয়াসলি মনিটর করছে যে প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে ফ্যাক্টরিগুলি চলছে কিনা। এই পর্যন্ত বিজিএমএর কাছে প্রায় 500টা ফ্যাক্টরি ইনভেস্টিগেশন অলরেডি হয়েছে এবং ওরা কন্টিনিউয়াসলি এটা করে যাচ্ছে। আমাদের প্রথম যে জিনিস যে প্রত্যেকে ফ্যাক্টরি কিন্তু 60% উপরে কেউই ফ্যাক্টরি চালাচ্ছে না, কারণ শুরুই করেছে হলো ঢাকা শহরের মধ্যে ফ্যাক্টরির আশেপাশে যেসব ছেলে মেয়েগুলি আছে ওদেরকে নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিটা শুরু করেছে এবং শহরের বাইরে কাউকে কিন্তু তারা এনকারেজ করেনি, যে কারণে বিজিএম এর প্রেসিডেন্ট কন্টিনিউয়াসলি বলে আসছে যে যারা বাইরে আছে তারা যতক্ষণ পর্যন্ত পাবলিক ট্রান্সপোর্টটা সরকার চালু না করতে ততক্ষণ যাতে তারা না আসে এবং তাদের বেতনও কিন্তু পৌঁছে যাবে। জি জনাব আনোয়ারুল আলম পারভেজ চৌধুরী, একটু আমি যদি আপনার কথা যদি আপনি আমাকে অনুমতি দিন একটু ইন্টারাপ্ট করি। আপনি বলছেন যে এনকারেজ করা হয় না ঢাকার বাইরে থেকে আসার জন্য, কিন্তু আমরা দেখেছি শ্রমিকরা বলেছেন তাদেরকে টেক্সট দিয়ে, মেসেজ করে বা ফোন দিয়ে তাদেরকে কর্তৃপক্ষ বলছে আসবার জন্য। একটা জিনিস আপনাকে কিন্তু আমি যা বলছি সেটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। কে কি বলেছে আই ডোন্ট বিলিভ অন ইট। আমি যদি বলি যে ওদেরকে কাউকে বলারও কোনো অপেক্ষা রাখে না, কারণ কোনো ফ্যাক্টরি এনাফ কাজ নাই। যে কাজগুলি আছে তাতে কিন্তু ফ্যাক্টরিগুলি এই 50-60% ওয়ার্কার দিয়ে কিন্তু ফ্যাক্টরি সে চালাতে পারে এবং অন দ্য আদার হ্যান্ড স্বাস্থ্যবিধি কিন্তু মানতে হবে এবং এটা কিন্তু সবার মাথার মধ্যে কিন্তু আছে। আপনারা জানেন যে আমরা কিন্তু যে কমপ্লায়েন্সটা কিন্তু আমরা সবসময় আমাদের মাথার মধ্যে কিন্তু কাজ করে আসছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী যদি চলতে হয় তাহলে যে কমপ্লায়েন্স গুলি মেনটেন করতে হবে, যেমন শুরুতে যখন আসে এবং আপনারা খেয়াল করেছেন আমরা একসাথে কিন্তু প্রথমে ফ্যাক্টরিগুলি শুরু করেছিল যে সবাই একসাথে আসবে, পরে কিন্তু সব টাইমিং ভাগ করে দিয়েছে। যেমন ফিনিশিং সেকশন 7টার সময় শুরু করলে কাটিং সেকশন 7:30টায়, সুইং সেকশন 8:45, এইভাবে 8টা, এইভাবে করে কিন্তু আসার জন্য কিন্তু টাইম বেঁধে দিয়েছে যাতে করে একসাথে রাশ কোনো অবস্থাতে ফ্যাক্টরির মধ্যে না। যখন ঢুকে প্রথমে কিন্তু ওদেরকে স্যানিটাইজ করে নেওয়া হয় এবং তাদের হাত পা সব হাতগুলিও কিন্তু ধুয়ে ওয়াশ করে সাবান দিয়ে তারপরে মুখে মাস্ক দিয়ে দেন তারা কিন্তু ফ্যাক্টরির মধ্যে ঢুকতে পারে। এবং সোশ্যাল যে ডিস্টেন্স, যেখানে একটা লাইনের মধ্যে যদি 30টা মেশিন থাকে সেখানে কিন্তু এখন 30টা মেশিন ইউজ কেউ করছে না, তারা সেখানে কিন্তু 20টা বা 22টা এই ধরনের মেশিন ইউজ করছে যাতে সোশ্যাল ডিস্টেন্স গুলি কিন্তু মেনটেন করতে পারে। এবং অন দ্য আদার হ্যান্ড অ্যাওয়ারনেস, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সে অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু তাদেরকে সেইভাবে কিন্তু অ্যাওয়ার করে নিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আপনারা যদি খেয়াল করেন যে যখন ঢুকে প্রত্যেকে কিন্তু ফিজিক্যালি টেস্ট করা হচ্ছে, মানে
তাদের টেম্পারেচার টেস্ট করা হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরি। যখন দেখা যাচ্ছে যে কাউকে টেম্পারেচার একটু হাই, সাথে সাথে তাকে কিন্তু আইসোলেশনে পাঠিয়ে দিচ্ছে। জি, জনাব পারভেজ, খুবই দারুণ মানে স্বাস্থ্যবিধি মানার একটা চিত্র আপনি তুলে ধরছেন। আপনি বলছেন যে 500টা ফ্যাক্টরি মনিটর করা হয়েছে, 500টা ফ্যাক্টরির চিত্রই কি এমন পাওয়া গেছে? জি, আপনি যে বলছিলেন যে 500টি ফ্যাক্টরি মনিটর করেছে বিজিএমএ টিম, 500টা ফ্যাক্টরিতে কি এইরকম চিত্র পাওয়া গেছে যেমনটা আপনি বলছেন? মেজরিটি তার মধ্যে হার্ডলি 10-12টা ফ্যাক্টরি যাদের মধ্যে এই জিনিস পাওয়া যায়নি, তাদেরকে কিন্তু সাথে সাথে সেটাকে স্টপ করে দিয়ে আগে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে দেন তারা কিন্তু ফ্যাক্টরি শুরু করেছে। আপনার একটা জিনিস আপনাদেরকে এর মাধ্যমে আমি জানাতে চাই, সেটা হলো যে বিজিএমএ দায়িত্ব নিয়ে কিন্তু কাজ করছে, এবং দায়িত্ব আমাদের কাছে কিন্তু সবারই এক্সপেকটেশন হাই। এই যে আজকে জাস্ট আপনি আমাকে প্রশ্নগুলি করলেন, এটা কারণটাই কিন্তু ওয়ান অফ দ্য রিজন হলো যে বাংলাদেশের প্রত্যেকে এই সেক্টরের কাছে কিন্তু একটা দায়িত্ব নিয়ে কাজ যে করবে সেটা এক্সপেক্ট করে, কারণ আমরা অনেক রেসপন্সিবল একটা অর্গানাইজেশন, এবং আমরা কিন্তু সেটা সবসময় পালন করার চেষ্টা করছি এবং করব। আপনাকে আমি আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হলো আমরা অচিরেই, আমরা মনে হয় আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এটাও শুরু করতে যাচ্ছি। গার্ডেমের সাথে একসাথে একটা এমইউ অলরেডি সাইন হয়ে যাচ্ছে কালকে, এবং আমরা প্রত্যেকটা ওয়ার্কারের টেস্ট পর্যন্ত করবো। যে 30-35 লক্ষ যে ওয়ার্কার আমাদের এই সেক্টরে কাজ করছে, প্রত্যেকের টেস্ট আমরাই কিন্তু করে যাব। সো ইসি যে 6টা জোনে এটাকে ভাগ করে নেওয়া হচ্ছে। আমরা শুরু করছি 2টা স্টেশন দিয়ে, ঢাকা এবং নারায়ণগঞ্জে, এবং দ্যাট ইজ দ্য ওয়ে আমরা পুরো প্রিপারেশন গুলি কিন্তু নিয়েছি। জি, সেটি নিশ্চয়ই খুব ভালো একটা উদ্যোগ হবে। জনাব পারভেজ, আরেকটা বিষয় যে এর মধ্যে যে আমরা আবার সংক্রমণের ঝুঁকি নিয়ে আন্দোলনগুলো হতে দেখছি বিভিন্ন কারখানার সামনে। আন্দোলন মানে কি? এগুলি কোনো আন্দোলন না। আজকে যেমন ডিবিএল ফর এক্সাম্পল, ডিবিএল এ হঠাৎ করে হয়েছে, এখানে সরকার, বিজিএমএ এবং যে শ্রমিক যে নেতৃবৃন্দ সবার সাথে কিন্তু একটা সমঝোতা স্মারকলিপির সাথে মাধ্যমে কিন্তু সেট করা হয়েছে যে এপ্রিল মাসে যেহেতু কোনো কাজ হয় নাই, যেসব ফ্যাক্টরিতে কোনো কাজ হয় নাই, তাদেরকে কিন্তু 60% বেতন এখন দিয়ে দেওয়া হবে, এবং 5% 65% আরো এগ্রি করা হয়েছে যে এই 5% মে মাসের বেতনের সাথে দিয়ে দেওয়া হবে। এবং এই ফ্যাক্টরি আজকে কিন্তু তাই করেছে, ওরা গতকালকে কিন্তু বেতন দিয়েছে, কোনো সমস্যা হয়নি। এখানে কোন মহলের ইন্ধন আছে, আই মাস্ট সেই, এবং মেজরিটি আপনি যদি দেখেন, ইভেন অনেকে কমপ্লেইন করে, আপনারাও একটু আগে আপনার মুখ দিয়ে বের হয়েছিল যে অনেকে বকেয়া বেতন কিন্তু এই সেক্টরে মার্চ মাসের বকেয়া বেতন কিন্তু একদমই কিন্তু বাকি নাই। যে 30টা না 35টা ফ্যাক্টরি বাকি ছিল, এগুলি কেউই কিন্তু না বিজিএম এর মেম্বার না বিকেএম এর মেম্বার, অথচ তারপরেও বিজিএমএ মনে করে যে এটা যেহেতু সবকিছু বিজিএম এর ঘাড়ে চলে আসছে, এবং আমরা সেই কারণে মিনিস্ট্রি অফ লেবারে আমরা মিটিং করেছি, এবং আমরা বলেছি যেটা বিজিএম এর মেম্বারদের, বিজিএম এর যে প্রতি মাসে প্রত্যেকটা এক্সপোর্ট প্রসেসে 0.03% যে ফান্ডটা রেজ করে ওয়ার্কারের সেফটি নেট কভার করার জন্য, সেখান থেকে যদি অন্তত 50 কোটি টাকাও দেওয়া হয়, তাহলে এই ফ্যাক্টরিগুলিকে ক্লোজ ডাউন করে দিতে পারে। এবং সেই নিশ্চয়ই এই প্রসঙ্গে আবারও আসবো। এই ফান্ডের বিষয়ে আপনি বলতে শুরু করেছিলেন, আরো কোনো ফান্ডের বিষয় আছে কিনা আপনার কাছ থেকে আরো স্পষ্ট হবে? আপনার কাছে অনেক তথ্য আছে বলে আমরা বুঝতে পারছি। গার্মেন্টসে খোলার পরে আমরা অনেক সংক্রমণও বাড়তে দেখছি গার্মেন্টসগুলোতে। কতগুলো খবর আমার কাছে আছে, সাভার, গাজীপুরে আক্রান্তের খবর। সেখান থেকে আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেদওয়ানুর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, শুধু তো গার্মেন্টস না, যেখানেই খুলছে আসলে ঝুঁকি তো থাকছেই, সেটা জেনেই খোলা হচ্ছে একরকম, এবং স্বাস্থ্যবিধির খুব একটা তোয়াক্কা হচ্ছে না বিভিন্ন জায়গায়, গণমাধ্যমে সেই চিত্রটি আসছে। হয়তোবা বাস্তবতার কারণেই কিনা কোথাও মানা হচ্ছে না, কোথাও মানা হচ্ছে, অনেকখানি মানা হচ্ছে না। সেক্ষেত্রে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শকদেরকে। যেটা বলবো সেটা হচ্ছে, আমরা তো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা কখনোই লাইফ এবং লাইভলিহুডকে সেগ্রিগেট করতে চাই। আমরা চাই যে দুইটাই আমার দেশের বাঁচতে। তাহলে বাঁচতে হলে আমরা চাই আর না চাই এমন একটা অবস্থায় এসে গেছি যেটা সংক্রমণের মানে ভয়াবহ সংক্রমণ আমার দেশে চলছে, এবং এই শব্দ ব্যবহার করছে। তাহলে এই ভয়াবহ সংক্রমণের জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে যেটা কিভাবে ডিল করতে হবে, সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রথমে লকডাউন করতে হবে, যেটা আমরা করতে পারি নাই, কিন্তু আপনি বললেন যে আপনার বাস্তবিক ক্ষেত্রে লকডাউন এটা এফেক্টিভ হয়। 2 নম্বর কাজ হচ্ছে
যারাই রোগী হবে, সিমটম হবে, ওদেরকে টেস্ট করে সমাজ থেকে আইসোলেট করতে। এই জিনিসটাও আমরা পারি নাই, কারণ আমার টেস্টের স্বল্পতা, মোস্টলি টেস্ট গুলো ঢাকা ভিত্তিক, যে কারণে ঢাকায় সব রোগী দেখাচ্ছে, অন্য জায়গায় দেখাচ্ছে না। এই কারণে ওই জায়গায়ও আমরা ব্যর্থ। তৃতীয় হচ্ছে ইউএস এবং অন্যান্য নিউ ইয়র্কে দেখা যাচ্ছে যে শুধু টেস্ট এন্ড আইসোলেট করলে হচ্ছে, যারা রোগী হবে ওদের কন্টাক্ট গুলাকে ট্রেস করে ওদেরকে কোয়ারেন্টাইনে নিতে হবে, নাইলে কিন্তু ওরা সমাজে রেখে দিচ্ছে। আমি শুধু এখানে নিয়ে আসলাম তাকে হচ্ছে, তাহলে আমার দেশে ওইটাও হচ্ছে। আমার দেশটা হচ্ছে ঘনবসতিপূর্ণ এবং মানুষের মধ্যে খুব এক ঘরের মধ্যে 8-10 জন আছে, এরকম ঘনবসতিপূর্ণ একটা রাস্তা মরে গেলে 100 জন লোক পেয়ে যাচ্ছে এরকম পূর্ণ। তাহলে এখানে আমাদের প্রেডিকশন কি? আমাদের প্রেডিকশনের একটা ভিত্তি থাকতে হবে, এটা কখনোই ভিত্তিহীন না। তাহলে ভিত্তিটা হচ্ছে আমরা অতীতে অনেকগুলো এপিডেমিক এরকম দেখেছি। আমরা বর্তমানে এপিডেমিকটা 3 মাস 3.5 মাস ধরে দেখার সুযোগ পেয়েছি। বিভিন্ন দেশ কিভাবে নিয়ন্ত্রণ করেছে, এখানে কেউ কেউ সফল হয়েছে, যেমন চায়না মোটামুটি সফল হয়েছে, যদিও ওরা সেকেন্ড ওয়েভের ভয়ে আছে। নিউজিল্যান্ড সফল হয়েছে, অস্ট্রেলিয়া সফল হয়েছে, সাউথ কোরিয়া সফল হয়েছে, তাহলে এবং ইটালি এবং ইউরোপ এবং নর্থ আমেরিকাতে যেটা আছে সেটাও একটা প্লেটু হয়ে গেছে এবং ওরা নিচের দিকে যাচ্ছে। এই জন্য নিচের দিকে যাওয়ার সময়, এই জন্য কখন আমরা লকডাউনটা খুলতে পারবো, এটার ভিত্তি হচ্ছে যখন কনসিকিউটিভ 14 ডেজ 2 সপ্তাহ ধরে রোগীর নাম্বার, নতুন রোগী কমে যাবে, নতুন হসপিটালাইজেশন কমে যাবে, নতুন মৃত্যু কমে যাবে। এটা যখন হবে তখন ওরা বলেছে একটা ফেজেড উইথড্রয়াল হবে, এটা টোটালিটির সাথে না। এই ফেজটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এটা ভেরি ওয়েল প্ল্যান্ড হতো, যাতে মানুষের লাইভলিহুডও বাঁচে, মানুষের লাইফও বাঁচে। এই ফেজেড উইথড্রয়ালের মধ্যে মনে করেন যেটা প্রথম দিকে আছে সেটা হচ্ছে ইমার্জেন্সি সার্ভিসেস, যেটা লাস্টে আছে সেটা হচ্ছে শ্রমিক ঘন যেসব এস্টাবলিশমেন্ট গুলো আছে, এগুলো হচ্ছে লাস্ট ইন দা ফেজ। তাহলে এই লাস্ট ফেজটা বৈজ্ঞানিকভাবে কখনোই সবার আগে 1 নম্বর ফেজে নিয়ে আসা যাবে না যদি আমি এটাকে কন্ট্রোল করতে চাই। এটা বিকল্প হতে পারে যে এমন যে আমরা কখনোই টেস্ট শেষ করতে পারবো না, টেস্ট করে রোগীকে ডায়াগনোজ করে আইসোলেট করে কোয়ারেন্টাইন করে, এটা আমার পক্ষে পসিবল। লকডাউন আমার পক্ষে পসিবল। তাইলে আমি কি করব? আমার তো জীবিকা বাঁচাতে হবে, জীবন বাঁচাতে হবে। তাহলে এই দুটার মধ্যে হচ্ছে আমাদের কোনো উপায় নাই আদার দেন যে আমরা নেচারের উপর ছেড়ে দেবো, আল্লাহর উপর ছেড়ে দেবো। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় তো বাঁচলাম, না বাঁচালে চলে গেল। এটা কোনো বয়স টয়স এসব কোনো ব্যাপার না। আজকের যদি তথ্যগুলো দেখেন, ওখানে কিন্তু 80 বছরের উপরে কিন্তু মাত্র একজন, 60-70 বছরের উপরে অনেক কম, ওর নিচের বয়স গুলাই অনেক বেশি। এই জন্য এটা এমন একটা হয়ে গেছে যেটা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মতো, হঠাৎ করে যে চলে যাবে। জি, তাহলে কি আমরা মানে শেষ পর্যন্ত আল্লাহর উপর ছেড়ে দেওয়ার জায়গাটাতেই চলে যাচ্ছি? নিশ্চয়ই আল্লাহর উপর ছাড়ার একটা জায়গা আছে, তা আমাদের সচেতনতার জায়গাটা কি আমরা একটু হালকাই করে ফেলছি? ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, যেটি ডক্টর মোহাম্মদ রিদওয়ানুর রহমান বলছিলেন, আপনি নিশ্চয়ই শুনছিলেন সেটি, আমরা কি তাহলে, যেটি আমি শিরোনামও করছি, যে জীবিকার ঝুঁকি কমাতে গিয়ে খুবই বড় জীবনের ঝুঁকি নিয়ে নিচ্ছি? মানে অর্থনীতি সচল এভাবে হবে না? আমার তো মনে হয় যে তাই, যে আমরা আসলে জীবিকার তাগিদে এখন জীবনকে আস্তে আস্তে পিছনে রাখতে শুরু করছি এবং সম্ভবত একটা নতুন বাস্তবতার দিকে যাচ্ছি, যে বাস্তবতাটি এমন যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা গুরুত্ব দেব, এর ফলে যত সংখ্যক রোগীর বিস্তার হয় সেটিকে আমরা আসলে মেনে নিব, এরকম একটা বাস্তবতার দিকে আমরা সবকিছু নিয়ে এখন আগাচ্ছি। এবং তার যে ভয়াবহ বাস্তবতা সেটিও মনে হয় আমরা বলছি না মুখে, আমরা মনে হয় সকলেই এটিকে মেনেই এগোচ্ছি। এবং সেটি হলো একটু আগে যিনি বললেন, সেটি হলো যে একরকম আসলে উপর আল্লাহর কাছে ছেড়ে দেওয়া, যে যা হবে হবে, এর মাধ্যমে আমাদের যেতে হবে। একটা জিনিস ঠিক যে এই অবস্থায় আসার বা এই অবস্থাটিকে ঠেকানোর একটা পর্যায়ে আমরা কিন্তু পার হয়ে এসেছি, যেটি করা যেত এবং সরকারের কাছে সেই জিনিসগুলো ছিল, এবং যারা এখন শুরু করতে যাচ্ছেন বা করেছেন তারাও আসলে যদি আরেকটু সচেতন হতেন তাহলে এই বিস্তারটিকে অনেক সীমিত আকারে রাখার সুযোগ ছিল। যেহেতু সরকার বিভিন্ন রকমের সাপোর্ট দিচ্ছেন, সেটি রপ্তানিমুখী খাতের জন্য, সেটি ব্যবসায়ীদের জন্য, সুতরাং কেনই বা আমরা আর 15 থেকে 20 দিন আমরা অপেক্ষা করতে পারলাম না? কেনই বা আমরা যাদের জন্য ব্যবসাগুলো করি তাদের সাথে কেনই বা আমরা নেগোশিয়েট করলাম না? ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো এখন নিয়ে কি করবে? তোমাদের তো এখনো অর্ডার দেওয়া শুরু হয়নি, তোমরা নিয়ে তো এগুলো রেখে দেবে, আমরা আর 15 থেকে 20 দিন পরে কাজ শুরু করে তোমাদের অর্ডারগুলো পাঠানো শুরু করবো।
একটু আগে জনাব আনোয়ারুল আলম পারভেজ যেটি বললেন যে তাদের কাছে অর্ডার নেই, যদি অর্ডার নাই থাকে তাহলে কেন এত তাড়াহুড়া করে অল্প কিছু ব্যবসায়ীর জন্য এটি খোলা? আমরা তো আরো কিছুদিন অপেক্ষা করতে পারতাম। আমরা জানি যে আমাদের আমরা অনেককাল পারবো না, কিন্তু একটা পর্যায় পর্যন্ত আমরা এটিকে সীমিত রাখতে পারতাম। কারণ আমরা এই বাস্তবতাটিও জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঘনবসতিপূর্ণ দেশে সোশ্যাল ডিস্টেন্সিং মানাটা আসলে খুবই কষ্টকর একটা বিষয়। সুতরাং সেটাকে যতটুকু সম্ভব লকডাউন করে সেটাকে যতটুকু সম্ভব সীমিত রেখে তারপরে যদি আমরা, যেটি ডক্টর সাহেব বলছিলেন যে নামার পর্যায়ে যদি শুরু করতে পারতাম, তাহলে হয়তো আমরা একটা ভালো বাস্তবতা। ডক্টর মুয়াজ্জেম, আমাকে একটা বিরতিতে যেতে হবে, আমি আপনাকে একটু থামাই। আমি বিরতির পরে আপনার এই প্রশ্ন থেকেই আমি জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজের কাছে যেতে যাব যে আর 15 দিন দেরি করলে কি খুব ক্ষতি হয়ে যেত, এখন কি আর সেটি আমাদের হাতে আছে কিনা? ফিরছি রাজকাহনে বিরতির পর এই আলোচনায়। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমি জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ যেই প্রশ্নটি করছিলেন ডক্টর খন্দকার মোয়াজ্জেম হোসেন, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, তিনি যেই প্রশ্নটি করছিলেন, এবং ডাক্তার রিদওয়ান তিনি যেই বিষয়টি বলছিলেন যে ধাপে ধাপে বৈজ্ঞানিক উপায়ে বিভিন্ন দেশে লকডাউন শিথিল করা হচ্ছে, ডক্টর মোয়াজ্জেম বলছিলেন আর 15-20 দিন অপেক্ষা করলে কি খুব ক্ষতি হতো? এই প্রশ্নের উত্তরটা কি আপনি একটু দেবেন? ধন্যবাদ। খুব স্বাভাবিক এই প্রশ্নটা। জীবন এবং জীবিকা কোনটা আগে যাবে, আসলে দুইটারই কিন্তু একটা ব্যালেন্সের দরকারটা খুব, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ এ কোঅর্ডিনেশন। আর যে জিনিসটা সবচেয়ে, এই প্রশ্নটা প্রথম উত্তরটা এইভাবে দিতে হয় যে আপনার খেয়াল করেছেন চায়না যখন করোনা ভাইরাসে অ্যাফেক্টেড হলো তখন বাংলাদেশ অলরেডি ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে গেছিল আরএনজি সেক্টর, বিকজ দ্য র ম্যাটেরিয়াল চায়না থেকে আসলো। এখন এটা সেই ফেব্রুয়ারি মার্চে গিয়ে এটা যখন এই ডিস্ট্রিবিউশন লাইনটা যখন ঠিক হলো, আমরা যখন ম্যাটেরিয়াল আনা শুরু করলাম তখন এবার ইউরোপে সমস্ত করোনা ভাইরাস ছড়ায় গেল এবং শাটডাউন ওখানে শুরু হয়ে গেল, এবং অর্ডার আমাদের ঘাড়ের মধ্যে তখন অলমোস্ট লাইক $3 বিলিয়ন অর্ডার কিন্তু আমাদের ঘাড়ের মধ্যে, এবং লট অফ অর্ডার তারা ক্যান্সেল শুরু করে দিল, কিছু কিছু হোল্ড করে দিল, যেগুলি শিপমেন্ট হলো তারা সেটাকে ডিসকাউন্টের কথা বলতেছে, তারা মাল ক্লিয়ারও করছিল না। এইরকম পরিস্থিতিতে বাংলাদেশও লকডাউনে চলে গেল, আমরাও সেই অবস্থায় ছিলাম, আমরাও অপেক্ষা করছিলাম, এবং কাস্টমারও কিন্তু ওইভাবে ডিস্টার্ব আমাদেরকেও করছিল না, আমরাও কাস্টমারদের সাথে নেগোশিয়েট করছিলাম। তার মধ্যে দেখা গেল যে এপ্রিল মাসে মাঝামাঝি 20 তারিখে এসে 20-25 তারিখে এসে তারা শুরু করে দিল যে পাকিস্তান খুলে গেছে, টার্কির মতন দেশ খুলে গেছে, ওরা ফ্যাক্টরি চালু করে দিল, ভিয়েতনাম ফ্যাক্টরি চালু করে দিচ্ছে, চায়না তো অলরেডি মার্চ থেকে শুরু করেছে। তখন এবার আমাদের কাছে প্রেশার আসা শুরু হয়ে গেল যে তোমরা যদি অন্তত যেসব অর্ডার গুলি তোমাদের হাতে আছে, সামারের অর্ডার যেসবগুলি, এগুলি যদি তোমরা এখন প্রোডাকশন না করো, আমাদের ক্যান্সেল করা ছাড়া কোনো পথ নাই। এবং পরে যে উইন্টার সিজন, সেখানে যদি স্যাম্পলিং আমাদেরকে সাপোর্ট না দাও, তাহলে আমাদের কাছে এখন অপশন আছে, আমাদের এখন ভিয়েতনাম বা টার্কি বা চায়নার কাছে কিন্তু যেতে হবে। ওই মুহূর্তে আমরা তখন নিজেরা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করলাম আমাদের মধ্যে যে আসলে আমাদের কি করা উচিত। আমরা অ্যাসেস করে দেখলাম যে বাংলাদেশে যে করোনা ভাইরাস, সেখানে কিন্তু সেই হিসাবে মারাত্মক ক্যাজুয়ালিটি কিন্তু হচ্ছে না। আপনি যদি খেয়াল করেন যে কোনো বাংলাদেশে যতই টেস্ট কম হোক না কেন, কিন্তু জিনিস তো ছড়াচ্ছিল, অথচ ক্যাজুয়ালিটি কিন্তু হচ্ছিল না। আপনারা মিডিয়ায় তো এইসব ইনফরমেশন গুলি বের করেন, যদি কেউ অনেকে বলে এটা তো লুকানো থাকতে পারে, এগুলি সারফেস করে না, আমি মেনে দিলাম, বাট আবার দ্য মিডিয়া তো অন্তত 5 জন 7 জন 10 জন এই ধরনের ক্যাজুয়ালিটি বলতে পারে না যদি সত্যি ওরকম ক্যাজুয়ালিটি হয়। কিন্তু বাংলাদেশে ছড়াচ্ছে, এটি স্বীকৃত যে পুরো দক্ষিণ এশিয়াতেই মৃত্যু হারটা কম, কোনো এক কারণে সেটি নিয়েও গবেষণা হচ্ছে যে কেন হচ্ছে। মানে আপনারা বাজার হারানোর ভয়েই আপনি যেটি স্পষ্ট করছিলেন, কিন্তু আপনি টেস্টের কথা যেটি বলছেন, আপনি বলছিলেন যে 25 লক্ষ শ্রমিকেরই টেস্ট করার ব্যবস্থার কথা আপনারা ভাবছেন, সেটির 1 সপ্তাহের মধ্যে একটা MOU সাইনের বিষয়ে আপনারা চিন্তা করছেন, পরিকল্পনা করছেন, যেখানে স্বাস্থ্য অধিদপ্তর আজ 2 মাসের বেশি সময়ে 1,29,965 জনের টেস্ট করলো। আপনারা এই 25 লক্ষ শ্রমিকের টেস্ট, মানে এটি কিভাবে সম্ভব হবে? এই যে আমরা 6টা সেন্টারে কিন্তু এগুলি শুরু করে দিব। আমরা চিটাগংয়ে একটা, নারায়ণগঞ্জে একটা, আশুলিয়া, গাজীপুর, এই প্রত্যেকটা জায়গায় আমরা টোটাল 6টা সেন্টার করে, এবং এই 6টা সেন্টার আমরা কন্টিনিউয়াসলি কিন্তু করা শুরু করে দেব, যাতে করে আমরা যাদের আমাদের সন্দেহ হয় সাথে সাথে ওরা যাতে টেস্টটা করতে পারে। এই জায়গাটা কিন্তু আমরা চলে যাচ্ছি। এবং একটা জিনিস মনে রাখেন, আপনি কিন্তু আমাকে কথা শেষ করতে দিলেন না।
আমরা যখন এই অ্যাসেসমেন্ট গুলি করলাম তখন আমরা মাথার মধ্যে এটাও দিলাম যে 18 থেকে 25-30 বছরের ছেলে মেয়ে নিয়ে কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলি কিন্তু চলছে, এবং এদের ক্যাজুয়ালিটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড WHO যদি রিপোর্ট দেখেন খুবই কম। এখানে কিন্তু এদের ক্যাজুয়ালিটি নাই বললেই চলে, খুবই সামান্য। জনাব পারভেজ, আমার সময়ের কারণে আপনাকে আমরা থামাতে হবে। আপনি বলছেন 18 থেকে 25-30 বছর, কিন্তু তারা তো আবার তাদের বৃদ্ধ বাবা মার সাথে মিশছে, আত্মীয় পরিজনের সাথে মিশছে, সেখান থেকে তো সংক্রমণ। সে হয়তো মারা যাবে না, কিন্তু তার সাথে মিশে হয়তো আরো একজনের ক্যাজুয়ালিটি আসতে পারে। জনাব পারভেজ, আপনার কাছে আবারও আসবো। জনাব তৌফিক এহসান, আপনার কাছেও একই বিষয়, যেটি ডক্টর মজেম খুবই যৌক্তিকভাবে প্রশ্ন করছেন। আর কি 15 থেকে 20টা দিন অপেক্ষা করা গেল না? কারণ আমাদের তো এই সংক্রমণের হারটা ঊর্ধ্বমুখী, প্রতিদিন আগের দিনের রেকর্ড ছাড়াচ্ছে। তখন আসলে সবকিছু শিথিল করা, দোকানপাট খুলে দেওয়া, সেটি যৌক্তিকতার জায়গাটার প্রশ্ন আসছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী হলেন ব্যবসায়ী বান্ধব সরকারের প্রধান এবং উনি ব্যবসায়ীদের কিন্তু অভিভাবক। মায়ের রমজান, ঈদ, পবিত্র ঈদ, এই ঈদকে সামনে রেখে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের যারা দিন এনে দিন খায়, পেটের তাগিদে যারা প্রতিদিন সকালে উঠলে দুপুরে কি খাবে এবং সকালে কি আহার আসবে তার চিন্তা ভাবনা নিয়ে তারা মগ্ন থাকে। এই লোকদের দিকে তাকিয়ে এই ক্ষুদ্র পরিসরে সামনে ঈদকে রেখে একটি ব্যবস্থা করে দিয়েছে যাতে এরা ঘর থেকে বেরিয়ে কিছু নড়াচড়া করে কিছু অর্থ ঘরে নিয়ে যেতে পারে। এমন অবস্থা রয়েছে, অনেকের ঘরে 5 কেজি চাউল নেই, অনেকের ঘরে বাচ্চাকে চিকিৎসা নেওয়ার মতো পয়সা নেই। এই পুরা দেশ জুড়ে এই অবস্থা বিরাজমান। এই অবস্থায় যদি মানুষকে না বের করতে দেন, তারা যদি অর্থনৈতিক চাকা কিছুটা হলে ঘুরলো, এই জায়গায় যদি আপনি ঈদের পরে এই লোকগুলি কিন্তু রাজপথে নেমে যেত ক্ষুধা এবং দারিদ্র্যের জ্বালায়, তখন কিন্তু আপনি, আমি এবং আমাদের যারা আছি আমরা কিন্তু কিছুই কেনাকাটা করতে পারতাম না। আজকে আমরা ঘরে বসে যে আহার করছি, যে ভোগ বিলাস নিয়ে আমরা ডাইনিং টেবিলে বসছি, এই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু এই আহারগুলি নিয়ে আমরা ভেজিটেরিয়ান ফুড খেয়ে আমরা টিকে রয়েছি। জনাব তৌফিক এহসান, তাহলে আসলে সরকারের এত ত্রাণ প্রণোদনা সেগুলোর আওতায় কি আসছে? মানে এরকম সবাই যদি তাদেরকে ঘর থেকে বেরিয়ে আসতে হয় খাদ্য চিকিৎসার অভাবে, তাহলে আমরা আসলে কি শুনছি, কোন আশ্বাসটা পাচ্ছি? সেই প্রশ্নটা তো উঠতেই পারে। আমি এখান থেকে চলে যাই ডক্টর খন্দকার গোলাম মজেম, আপনার কাছ থেকেও এটি জানতে চাই যে আপনারা বাজেট সুপারিশ করছেন, বাজেট প্রণয়নের সুপারিশ করছেন, সেখানে আপনারা 4টি ক্ষেত্রকে, এই স্বাস্থ্য, কৃষি এবং কর্মসংস্থান, যেটির কথা আসছিল যে বেকার হয়ে মানুষ রাস্তায় নেমে যাবে, সেগুলোর বিষয়ে এরকম 4টি সেক্টরকে গুরুত্ব দিয়ে আপনারা মাথায় রেখে বাজেট প্রণয়ন করতে বলছেন, সুপারিশ করছেন। আসলে তো এইভাবে করে কি একটা স্বাভাবিক পর্যায়ে যাবে বলে মনে করবেন? যেই উদ্বেগটা জানাচ্ছেন জনাব তৌফিক এহসান, সেগুলোর একটা নিরসন হবে বলে মনে করেন সামনের বাজেটের পর? আগামীকালকে আমার ডেইলি স্টারে একটা লেখা আসবে, লেখাটির শিরোনাম হলো বাংলাদেশের নয়া বাস্তবতা। আমরা একটি ভঙ্গুর রাস্তার দিকে এগুচ্ছি এবং আমরা কি সেটির জন্য প্রস্তুত কিনা। আমরা সিপিডি থেকে যে প্রস্তাবনাগুলো দিয়েছি, সেই প্রস্তাবনাগুলোটা স্বাভাবিক পর্যায়ে যদি করোনা আক্রমণটি থাকতো এবং আমরা যদি স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্যের দিকে যদি প্রমোট করতে চাইতাম, তাহলে যে উদ্যোগগুলো দরকার সেটির জন্য যা দরকার সেটি বলতে পেরেছি। কিন্তু যে জিনিসটি আমরা ভয়াবহভাবে অপেক্ষা করছি, যে এই স্বাস্থ্য ঝুঁকির কারণে সামনে যদি এমন হয় যে ভোক্তারা রাস্তায় যেতে পারছেন না, দোকানে কিনতে যেতে পারছেন না, তাহলে এই যে দোকান মালিক সমিতির ভাই যে বলছেন যে দোকানে গিয়ে কেনাকাটি হবে, তাহলে সেটিও তো তখন হবে না। মানুষজন তখন দেখা যাবে ভয়ে তার আয়ের একটা অংশ রেখে দিবে, তার কারণ তার নিজের পরিবারের কখন আবার এই ব্যয়টির প্রয়োজন হয়, তিনি সেজন্য পুরো ব্যয়টিও তখন করবেন না। যে উদ্যোক্তা এখন কারখানা চালাচ্ছেন, সেই কারখানাগুলো একটা সময় দেখা যাবে একটা বড় সংখ্যক শ্রমিককে তিনি পাবেন না তার কাজের জন্য, তখন এই কারখানাগুলোকে বন্ধ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি হবে। এবং এই কারণে বায়াররাও আবার কারখানাগুলোতে অর্ডার দিতে চাইবেন না, তার কারণ যে এই কারখানাগুলো অলরেডি করোনা আক্রান্ত। এরকম একটা বাস্তবতার জন্য যদি সামনের চিন্তা করি, তাহলে যে সাজেশনগুলো আমরা দিয়েছি, এই সাজেশনগুলো আগামীতে পর্যাপ্ত হবে না। এবং আমরা আমি আগামীকালকে লেখাটিতে যেটি বলতে চেয়েছি, যে আমাদের আগামীর বাস্তবতাটা এমন, সেটি হবে যে সবকিছুর ভিতরে স্বাস্থ্য সংক্রান্ত একটি ঝুঁকির বিষয়কে আরো আলাদা করে যুক্ত করতে হবে। এবং তার মানে যে সহায়তা সরকার ব্যক্তি পর্যায়ে বা হাউসহোল্ড পর্যায়ে দিচ্ছেন, তাকে আরো দীর্ঘ সময় এই সহায়তার প্রয়োজন পড়বে,
যে ব্যবসায়ীদের এই সুবিধাগুলো অল্প বিস্তর ভেবেছিলেন যে হয়ে যাবে, তাদেরকে আরো দীর্ঘ সময় এই সুবিধা দেওয়ার দরকার পড়বে। যে ব্যবসায়ীদের জন্য, রপ্তানিমুখী খাতের জন্য ওই ব্যবসায়ীগুলোর সহায়তার কথা ভেবেছেন, এই সহায়তাগুলো তখন আরো বাড়ানো দরকার হবে। যে স্বাস্থ্য খাতের অবকাঠামো তৈরির জন্য সরকার বাজেট বরাদ্দ করতে চাচ্ছেন, তার ভিতরে দেখা যাবে যে ইমার্জেন্সি পারপাসে আরো ব্যাপকভাবে অবকাঠামো তৈরির প্রয়োজন হবে। এখনই প্রতিদিন যদি 1000 জন রোগী তৈরি হয়, তাদেরই টেস্ট করে তাদেরই ট্রিটমেন্ট করবার মতোই তো আমাদের ফ্যাসিলিটি নেই। যা করা হচ্ছে সেটি তো সেটার জন্য পর্যাপ্ত নয়। এইভাবে যদি বাড়তে থাকে সামনে, আমরা কোথায় এদেরকে ট্রিটমেন্ট করাবো, কোথায় এদের টেস্ট করাবো, আমরা তো নিজেরাই ভাবতে পারছি না। সুতরাং সেই জিনিস করবার জন্য যে সাজেশন, সেই সাজেশন দেবার মতো আসলে আমরা এখন নেই। আমরা দিয়েছি হলো যে একটি স্বাভাবিক পর্যায়ে থাকলে যে ধরনের সাজেশন গুলো দরকার স্বাস্থ্য খাতে, কৃষি খাতে, ব্যক্তি উদ্যোগে, মানে ব্যক্তি মানুষের জন্য এবং এসএমই খাতের জন্য কিছু আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এই সাজেশন গুলো বা সরকারের এই উদ্যোগগুলো এভাবে যদি বাড়তে থাকে, তাহলে আসলে এগুলো দিয়েও সরকার পর্যাপ্ত সফলতা পাবেন। ডক্টর গোলাম মোয়াজ্জেম, আমি একটা বিরতিতে যেতে হবে। আমি ডক্টর রিদওয়ানুর রহমান, আপনার কাছ থেকে একটু বিরতির পরে এসেই আপনাকে শুনি যে স্বাস্থ্য খাতের যে ফ্যাসিলিটিগুলো নেই, যেটি ডক্টর গোলাম মোয়াজ্জেম বলছেন যে 1000 করে বাড়লে এই অবস্থা হয়, সামনে যদি আরো হয়, সেক্ষেত্রে আমাদের পরিস্থিতি কোথায় যাচ্ছে, আমাদের ফ্যাসিলিটির জায়গাটাও যদি আপনার কাছ থেকে একটু শোনা যায়। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরলাম রাজকাহনে। ডক্টর রিদওয়ানুর রহমান, যেই উদ্বেগটা ডক্টর মোয়াজ্জেম জানাচ্ছিলেন যে দিনে যদি 1000 করে রোগী বাড়ে, সেই ফ্যাসিলিটিটা, চিকিৎসার সেই ব্যবস্থাটার বিষয়ে আপনি কি বলবেন? আসলে সেই ফ্যাসিলিটিটা আমাদের আছে এভাবে যদি বাড়তে থাকে? ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে যে আমাদের যে চিন্তা, সেটা হচ্ছে একটা স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। যদি স্বল্প মেয়াদী ধরেন, এমন একটা লোক নেই দেশে দুনিয়াতে যে এফেক্টেড হয় নাই এই কোভিড। এই জন্য যখন ইন্ডিভিজুয়াল আপনি গার্মেন্টস অথবা দোকান মালিক, ওনাদের কাছে আলাদা আলাদা শুনবেন, দেখবেন যে ওনাদের অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এই কষ্টটা কিন্তু সবার হচ্ছে। যেমন যেটা ট্যুরিজম সেক্টর, যেটা তো বিরাট ভাবে এফেক্টেড হচ্ছে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট করে ওরা বিরাট ভাবে এফেক্টেড হয়, যারা ছোট দোকান মালিক ওরা এফেক্টেড হচ্ছে। তাহলে এটা এমন নয় যে আমরা করতে পারবো, এটা হবে না। এট দি সেম টাইম এগুলোর মধ্যেও আমাদেরকে এমন একটা পদ্ধতির মধ্যে যেতে হবে যে এইভাবে যদি আপনি স্টেপ ওয়াইজ করেন এবং প্রত্যেক স্টেপটা দেখে ডিসাইড করেন যে পরবর্তী স্টেপ কেমন হবে, ওটা দেখে ডিসাইড করেন তারপরে স্টেপ কেমন হবে, এভাবে যদি ফেজড উইথড্রল করতো অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিজটাকে কন্ট্রোল করতে চেষ্টা করতাম, তাহলে কিন্তু একসাথে করতে পারলে এটা সম্ভব ছিল। অসম্ভব ছিল এমন নয়। যেমন দোকানে যারা যাচ্ছে, ওরা যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতো, ফ্যাক্টরিতে যারা যাচ্ছে ওদেরকে যদি ফ্যাক্টরির ভিতরে প্রেমিসেস করে ওখানে রাখার ব্যবস্থা করতাম, তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। এখন কিন্তু ওরা ফ্যাক্টরি থেকে বেরিয়ে কমিউনিটির সাথে মিশে আবার ফ্যাক্টরিতে সে ফিরছে। দোকানেও ঠিক তাই, ওরা কোনোভাবেই আমরা মানাতে পারতেছি না। এত সচেতনতার বাস্তবতা কি আমাদের মতো এত জনবহুল দেশে আসলে আইডিয়ালি আছে কিনা, এই প্রশ্নটাও থেকে যায়। আমাদের স্বাস্থ্য খাতের কথাটা যদি বলেন, সেখানে কি যেভাবে বাড়ছে সংক্রমণ, তার চিকিৎসার ব্যবস্থাপনা আছে? এই সরাসরি হচ্ছে এখন যেটা আছে সেটাই আমি সাংঘাতিকভাবে ওভারলোডেড। আমার কর্মচারীদেরকে 3 ভাগ করে শিডিউল করতে হয়েছে, কারণ 3 ভাগের 1 ভাগ কর্মচারী আমরা একসাথে ইউজ করতে পারতেছি, বাকিদেরকে প্রিজার্ভ করা হয়েছে স্বাস্থ্য চক্র যেন চাকা যেন ঠিক থাকে। এই জন্য এটা সম্ভব নয়। এখানে যদি ছেড়ে দিই মানে নেই, আমাদের আসলে সেই অবস্থানটাও নেই। ডক্টর খন্দকার মোয়াজ্জেম, আপনারা বলছেন যে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর ক্ষেত্রে, আমি জাতিসংঘের একটা গবেষণা, এসক্যাপের একটা গবেষণা দেখছিলাম যে এশিয়ার 48টি দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সবচেয়ে কম ব্যয় করে বাংলাদেশ। আপনারা বলছেন স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর ক্ষেত্রে আসলে এবার কি টনক নড়বে বলে মনে করেন? কারণ এডিপি দেখছি 2020-21 অর্থ বছরে পরিকল্পনা মন্ত্রণালয় যে চূড়ান্ত করেছে একটা খসড়া, এডিপির খসড়া, সেখানে দেখা যাচ্ছে যে 13,033 কোটি টাকা বরাদ্দ হয়েছে স্বাস্থ্য খাতে। মাত্র গত অর্থ বছরের চেয়ে মাত্র 797 কোটি টাকা বেশি, যেটি আসলে বিগত বছরগুলোর তুলনায় সবচেয়ে কম বেশি আর কি, বরাদ্দ বেড়েছে সবচেয়ে কম। আসলে কি টনক নড়ছে? না, আমাদের কাছে মনে হয় যে স্বাস্থ্য খাতে আসলে দীর্ঘদিন থেকে স্বাস্থ্য খাত সবসময়, এটা কি প্রশ্নটি আমার কাছে করা হয়েছে? জি জি ডক্টর মোয়াজ্জেম, আপনার কাছে। জি, দেখুন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিন যাবতই স্বাস্থ্য খাত অবহেলিত এবং সেটি আপনারা বিভিন্ন সময় বলেছেন, এবং সেজন্য সকল পক্ষেরই দাবি রয়েছে স্বাস্থ্য খাতে বড়ভাবে বাজেট বাড়ানো এবং
এখনকার যে বাস্তবতা, আমি আপনাকে যে একটু আগে যেটি বললাম, তাতে একটা বড় পরিমাণ বাজেট বাড়ানোর দরকার হবে শুধু ইমার্জেন্সি ফ্যাসিলিটি তৈরির জন্য। সরকার ভালো উদ্যোগ নিয়েছেন ডাক্তার এবং নার্স নিয়োগ করে, কিন্তু এই পরিমাণ, যে পরিমাণ রোগী সামনের দিনে আসবে তাদেরকে রেখে ট্রিটমেন্ট করবার মতো ফ্যাসিলিটি, দেখুন একটার পর একটা প্রাইভেট পাবলিক হসপিটাল এখন বুকিং দেওয়া হচ্ছে, তাতেও আসলে আমার ধারণা যে এটি পর্যাপ্ত হবে বলে মনে হয় না। সুতরাং সেদিক থেকে বাজেট বৃদ্ধি করার অবশ্যই দরকার আছে। কিন্তু একটা ছোট্ট কথা বলে শেষ করি যে দীর্ঘদিন যাবৎ এই স্বাস্থ্য খাত যেহেতু পর্যাপ্ত বাজেট পায়নি, ফলে এটি অনেকটা শীর্ণকায় শিশুর মতো হয়ে আছে। এখন তাকে 1 বছরের ভিতরে আপনি যদি অনেক বাজেট বাড়িয়ে দেন, সেটি কিন্তু সে বদহজম হবে, সে নিতে পারবে না। আপনাকে আনুষঙ্গিক অন্যান্য অবকাঠামো বাড়াতে হবে। ফলে ধাপে ধাপে ধীরে ধীরে আপনাকে প্রতি বছরই এই স্বাস্থ্য খাতের বাজেট বৃদ্ধির প্রয়োজন হবে। তাহলে হয়তো আমরা একটা সময় গিয়ে ভালো একটা অনেক স্বাস্থ্য ধন্যবাদ খাতের ধন্যবাদ জনাব মোয়াজ্জেম। আমি একটু জনাব পারভেজ আপনার কাছ থেকে জানতে চাই, আমার এক দর্শকের প্রশ্ন দিয়ে জানতে চাই। মিজানুর রহমান সাগর তিনি লিখছেন, সাবেক বিজিএমএ সভাপতির কাছে প্রশ্ন, যেই শ্রমিকদের শ্রমের বিনিময়ে ওনারা আজ এত বড়, সেই শ্রমিকদের মাত্র 1 মাসের পুরো বেতন দিতে পারছেন না, শ্রমিকদের জন্য কি কোনো আপদকালীন ফান্ড ওনারা করতে পারতেন না? একজন দর্শকের প্রশ্ন, জনাব পারভেজ। দেখেন, মার্চ মাসেও কিন্তু কাজ, কোনো ফ্যাক্টরি কাজ করেনি, তারপরেও কিন্তু পুরা বেতনটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং এপ্রিল মাসেও কোনো কাজ করা হয়নি। আপনারা জানেন যে আমরা কিন্তু বারবার বলে আসছিলাম এই করোনা ভাইরাসের আগে সরকারকে, যে বাংলাদেশের কারেন্সি ডিভ্যালু না হওয়াতে বাংলাদেশে যে প্রাইসে আমরা বিক্রি করতেছি ফ্যাক্টরিগুলি কোনোটাই কিন্তু কম্পিটিটিভ হচ্ছিল না। অন্তত কারেন্সি ডিভ্যালু না করলেও অন্তত আমাদের যে অংশটা, যে মেকিং চার্জ পাই, সেটা যাতে ডলারগুলি 5 টাকা অন্তত বাড়িয়ে দেওয়া হয়, যেটা সরকার নীতিগতভাবে এগ্রি করেছিল, বা তার মধ্যে আবার করোনা ভাইরাস চলে আসছে। তো ইটস নট দ্যাট যে আমরা কম্প্রোমাইজ করছি না। আর আরেকটা মেসেজ আমি ক্লিয়ার করতে চাই, সেটা হলো আজকে যে অর্ডার ক্যান্সেল হয়েছে, এই অর্ডার আমরা 80% যা এক্সপোর্ট করি তার 80% কিন্তু র ম্যাটেরিয়াল, এবং এই লায়াবিলিটি কিন্তু সব আমাদের ঘাড়ে, এবং এগুলি কিন্তু আগামীতে আমাদেরকে কিন্তু পরিশোধ করতে হবে। এই মেসেজগুলি আমি মনে করি যে আপনাদের সবার কিন্তু জানা দরকার আছে। আর যে জিনিসটা আমি, মোয়াজ্জেম ভাইরা সবসময় কিন্তু একটু উৎকণ্ঠার কথা বলে, ওনারা কিন্তু একটু অপটিমিস্টিক একটু কথাগুলি বলে না। বাংলাদেশে যে আজকে যে আমরা ইন্ডাস্ট্রিগুলি ওপেন করেছি, আপনারা খেয়াল করেন যে বাংলাদেশে করোনা ভাইরাসের, আমি যে কারণে বলেছিলাম যে এফেক্টটা কতটুকু হয়েছে, ক্যাজুয়ালিটি কতটুকু হয়েছে। আজকে আপনি যদি আমেরিকার কথা বলেন, আমেরিকা ফ্লোরিডা ওয়েদার আমাদের মতন, ওখানে কিন্তু লকডাউন জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, সেই বাস্তবতা আমরা জানি, কিন্তু সেই বিশ্লেষণে যাওয়ার মতো সময় আজকে আর নেই, আমাকে আজকের মতো শেষ করতে হচ্ছে। আমাদের সাথে তৌফিক এহসানও আছেন, অনেক ধন্যবাদ জনাব তৌফিক এহসান, জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, ডাক্তার মোহাম্মদ রিদওয়ানুর রহমান, এবং ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের সবাইকে বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।